জি স্যার, রেকর্ড হচ্ছে। জি, স্ক্রিন কি চলে গেছে না আছে? জি স্যার, চলে গেছে স্যার। আচ্ছা, স্ক্রিন আবার দিয়ে দিচ্ছি। দেখো এবার আসছে কিনা। জি স্যার, আসছে। ও জালা, জি এখানে আমরা পড়ছিলাম, মনে মনে পড়ছে কিনা দেখো, এই পর্যন্ত এসেছিলাম আমরা। জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার একটু কি কথা বলবো? স্যার ওই বলো। আবেদনপত্র স্যার যেটা বলছেন, ওটার কি স্যার কোনো নমুনা স্যার আপনার কাছে আছে? না, আমার কাছে কোনো নমুনা নেই, কিন্তু আমি নমুনার মডেলটা আমি মৌখিকভাবে বলে দিয়েছি। তুমি এই বাসার যে রেকর্ডটা করেছে ওই রেকর্ডটা যদি দু একবার একটু শুনে নাও, তাহলে তুমি মডেলটা পেয়ে যাবে। অথবা বিসিএস পরীক্ষার রিটেন কোনো গাইড বই সামনে নিতে পারো, অথবা হায়াত মাহমুদের যে ব্যাকরণ বইটা আছে, ভাষা সৌরভ, ওই বইটাও তুমি একটু দেখে নিতে পারো, তাহলে মডেল হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। ওকে, সামনে যাও। এবার অন্ধকার যুগ। অন্ধকার যুগ কোনটাকে বলা হচ্ছে? মধ্যযুগের প্রথম 150 বছরকে অন্ধকার যুগ বলা হচ্ছে। এই যুগে তেমন সাহিত্যকর্ম রচিত হয়নি বলে এটাকে অন্ধকার যুগ নামে নামকরণ করা হয়। তারপরেও আমরা কিছু সাহিত্য নিদর্শন পাচ্ছি, তার মধ্যে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, কলিকা জালাল বা নিরঞ্জনের রুসমা, ডাক ও খান্নার বচন, হলায়ত মিশ্রের শেখ শুভদয়া, এগুলো হচ্ছে এই অন্ধকার যুগের সৃষ্টি। এরপর আমরা যাচ্ছি অন্ধকার যুগে, যে এই প্রথম 150 বছরের পরের যে অংশটা 450 বছর, এই 450 বছরে সাহিত্যকর্মকে আমরা 4টা ধারায় বিভক্ত করতে পারি। প্রথম ধারাটি হলো মঙ্গল কাব্য, 2 নম্বর হলো বৈষ্ণব পদাবলী সাহিত্য, 3 নম্বর হলো রোমান্স ধর্মী প্রণয়োপাখ্যান এবং 4 নম্বর অনুবাদ সাহিত্য। তো এখানে দেখো মধ্যযুগের সাহিত্যকর্মগুলোকে ভাগ করা যায় আবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য, জীবনী সাহিত্য, দোভাষী পুঁথি, নাচ সাহিত্য, মর্সিয়া সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান এবং লোক সাহিত্য। এবার আধুনিক যুগের সময়সীমাটা আমরা আগেই বলেছিলাম, 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। আধুনিক যুগের লক্ষণ হলো মানবিকতা, ব্যক্তি সচেতনতা, সমাজ চেতনা, তারপরে দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং মৌলিকতা। এই কটা হলো আধুনিক যুগে লেখকদের বৈশিষ্ট্য থাকে। তো এই আধুনিক যুগের প্রথমেই একটা কথা তোমাকে জানতে হবে, সেটা হলো প্রাচীন এবং মধ্যযুগে বাংলা সাহিত্যে যে নিদর্শন পাওয়া যায় সেখানে কবিতার মাধ্যমে তারা সাহিত্য চর্চা করেছে, কিন্তু আধুনিক যুগে শুরুতে এসেই আমরা গদ্য সাহিত্যের বিকাশ করতে দেখলাম। গদ্য সাহিত্যের বিকাশে কয়েকটি প্রতিষ্ঠান ভূমিকা রেখেছিল, বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে শ্রীরামপুর মিশন, সাময়িক পত্র পত্রিকা, এগুলো গদ্য সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছিল। এবং এর পরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লেখক এই আধুনিক যুগের সাহিত্যকে বিভিন্ন ধারায় ভাগ করেছেন। তার মধ্যে প্রবন্ধ সাহিত্য, উপন্যাস সাহিত্য, তারপরে অতি আধুনিক উপন্যাস, মুসলিম ঔপন্যাসিক, ছোট গল্প, আধুনিক বাংলা কবিতা, মহাকাব্য, নাটক, প্রহসন, গীতি কবিতা, তারপরে বাংলাদেশের সাহিত্য, উপন্যাস, ছোট গল্প, নাটক এবং প্রবন্ধ সাহিত্য, এগুলো হচ্ছে সাহিত্যের ইতিহাসের অংশ। আমি তোমাদেরকে আগে যে বইটার নাম রেফারেন্স দিয়েছিলাম, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলমের, এই বইটা পড়লেই তুমি এই সম্পর্কে আরো বিস্তারিত লেখার জন্য সুযোগ পাবে। তাহলে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে একটা প্রশ্ন আসবে, সে এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে, সেই প্রশ্নের ধারণটা আমরা পেয়েছি এবং উত্তরটা কিভাবে তৈরি করতে হবে এবং লিখতে হবে সেটা তোমাদেরকে আমি বলে দিয়েছি। তবে একটা জিনিস মনে রাখবে, যে আমরা ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো হচ্ছে
এটা ইউনিভার্সিটি লেভেলের পড়া, এবং সেখানে ইউনিভার্সিটিতে সাধারণত টিচাররা একটি টপিক সম্পর্কে হাইলাইট করে থাকে। বিস্তারিত স্টুডেন্টকে অন্যান্য রেফারেন্স বই বা ব্যক্তিগতভাবে অন্যান্য লেখকের বই কালেকশন করে তাদেরকে আরো কিছু শিখতে হয়। সুতরাং আমরা যখন আলোচনাটা করব, সেই আলোচনার বাইরেও কিন্তু তোমাকে আরো কিছু শিখতে হবে এবং লিখতে হবে উত্তরে। সেক্ষেত্রে তোমাদেরকে আমি স্মরণ করাচ্ছি, টিচাররা যেটুকুই পড়ালো তার আহ, আহ, সেটুকু লিখে যদি তুমি মনে করো আমি 100% নম্বর পেয়ে যাব, তাহলে তোমার কিন্তু ভুল হবে। সেক্ষেত্রে তোমাদের আরো বিস্তারিত পরিসরে শিখতে হবে এবং লিখতে হবে, তাহলে তুমি ভালো নম্বর পাবে। এবার আমরা যাচ্ছি কবিতা অংশ। কবিতার মধ্যে 4টা কবিতা আগেই বলেছিলাম, সোনাত্রী, সাম্যবাদী, বঙ্গভূমির প্রতি এবং আজান। এই কয়টা কবিতা আমাদের সিলেবাসে রয়েছে। তো এর মধ্যে আমি তোমাদেরকে পড়িয়ে শিখিয়ে বুঝিয়ে দিচ্ছি রবীন্দ্রনাথের সোনাত্তরী কবিতা। এটা একটু ভালো করে প্রিপারেশন নিলে আশা করা যায় তোমার প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সোনাত্তরী কবিতা সম্পর্কে আমি আলোচনা করছি। এই সবাই শুনছো তোমরা নাকি চলে গেছো? শুনছি স্যার। এই তোমরা আছো না চলে গেছো? জি স্যার। স্যার আছি স্যার। শুনতেছি স্যার। শুনছো? আমার কথা শুনছো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। জি জি স্যার। স্যার। না রেকর্ডিং এর উপর ভরসায় জি স্যার, আছো শুনতেছি নাকি? স্যার। হ্যাঁ স্যার, আমরা আছি স্যার। আছি স্যার। আচ্ছা, রেকর্ডিং এর উপরে ভরসা থেকো না, প্র্যাকটিক্যালি আমার কথা শুনে নাও, তাহলে তোমার কাজে লাগবে বেশি। এবার আসো, সোনাত্রী কবিতা একটি রূপক কবিতা। কেন রূপক কবিতা বলা হয়, কোন ধরনের কবিতাকে রূপক কবিতা বলা হয় তার একটা ধারণা আমি দিচ্ছি। কবি যে কবিতা লিখেছেন, কবিতার মধ্যে যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন, শব্দের শাব্দিক অর্থ বা বাক্যের অর্থ যদি স্বাভাবিকভাবে ধরা হয় তাহলে একরকমের অর্থ পাওয়া যাবে, কিন্তু কবি ওই কবিতার লাইন দিয়ে বোঝাতে চেয়েছেন রূপকের মাধ্যমে অন্য কিছু। তাহলে রূপকের অন্তরালে অন্য কিছু বোঝাতে চাওয়া এই ধরনের কবিতাকে বলা হয় রূপক কবিতা। আর এই রবীন্দ্রনাথের সোনাত্তরী কবিতাটি একটি রূপক কবিতা, কারণ রবীন্দ্রনাথের বয়স যখন পড়ন্ত বেলা, তখন তিনি মৃত্যু ভাবনা নিয়ে ব্যস্ত হয়েছেন। তখন তার মনে পড়েছে যে আমি যে পৃথিবীতে জন্মগ্রহণের পর থেকে অনেক কবিতা, সাহিত্য, নাটক, উপন্যাস, ছোট গল্প তৈরি করেছি, তাহলে আমি মৃত্যুর মধ্য দিয়ে যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন আমার এই সাহিত্যকর্মকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো? তখন তার নিজের মনের কাছে এই প্রশ্নের উত্তর পেয়েছে, না, তুমি যখন মৃত্যুর মধ্যে দিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে, তখন তুমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। তাহলে তার কাছে আবার প্রশ্ন এসেছে, যে মনের কাছে প্রশ্ন এসেছে, তাহলে আমার এই সৃষ্টিকর্মগুলো কে সংরক্ষণ করবে, রক্ষণাবেক্ষণ কে করবে? তখন প্রশ্নের উত্তর পেয়েছে পরবর্তী প্রজন্ম, নেক্সট প্রজন্ম এই আমার সাহিত্য কর্মকে সংরক্ষণ করবে, ঘরের ভিতরে সাজিয়ে রাখবে, বাট তার মৃতদেহটাকে দুদণ্ডের জন্য রাখতে চাইবে না। তখন তিনি হতাশ হয়ে এই মনকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই সোনাত্তরী নামক রূপক কবিতাটি লিখেছেন। তাহলে সোনাত্তরী কবিতাটি যদি আমরা পাঠ করি, তাহলে প্রথম লাইনটা ছিল গগনে গরজে মেঘ ঘন বরষা, দ্বিতীয় লাইন হচ্ছে কুলে একা বসে আছি নাহি ভরসা, এবং শেষ লাইনটা ছিল এরকম, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তাহলে এই যে প্রথম দুটো লাইন আর শেষ দুটো লাইন আমি পড়ে শোনালাম তোমাদেরকে, এই কবিতাটি যদি তুমি স্বাভাবিকভাবে লাইনগুলো পড়ে যাও, তাহলে অর্থ পাবে এমন, একজন কৃষক, তার শস্য ক্ষেত্র নদীর ওপারে, আর তার বসতি বাড়ি হলো নদীর এপারে। তিনি প্রতিদিন নদী পাড়ি দিয়ে তার শস্য খেতে যায়, রোদ বৃষ্টি ভিজে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তিনি উৎপাদিত ফসল তিনি সোনার ফসলে পরিণত হয়েছে, সেগুলোকে কেটে থরে বিথরে গুছিয়ে সাজিয়ে রেখেছে, কিন্তু তার নৌকার অভাবে তার সোনার ফসলগুলো সেখানে আনতে পারছে না। সে খালি একটা নৌকার মাঝিকে ডেকেছে, সেই নৌকার মাঝি নৌকা ভিড়ানোর পর কৃষক এবং নৌকার মাঝি দুজনে মিলে তার নৌকায়
ফসল সাজিয়ে দিয়েছে। এই সাজানো ফসলগুলো তিনি যখন সাজিয়ে দিয়েছে নৌকাতে, তারপর কৃষকের মনে হয়েছে নৌকাতে আমার সোনার উৎপাদিত ফসলগুলো সাজানো হলো, নিয়ে যাচ্ছে, আমাকে একটু নিয়ে যাক সঙ্গে। তখন সে দাবি করেছে আমাকেও তোমার নৌকায় উঠিয়ে নাও। তখন কি কৃষকও বুঝতে পেরেছে এবং নৌকার মাঝি উত্তর দিচ্ছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। অর্থাৎ কৃষকের সোনার ফসল দিয়ে নৌকা ভর্তি হয়ে গেছে, কৃষককে রাখার আর কোনো জায়গা নৌকাতে নেই। তাহলে আমরা এই কবিতাটা পড়ে, আমরা কবিতার লাইন পড়ে জানতে পারলাম কৃষকের ফসল ফলানো এবং উৎপাদিত সোনার ফসল নৌকায় উঠিয়ে দেওয়া এবং তাকে নিতে বলাতে তাকে নেওয়া যাচ্ছে না, নেওয়া সম্ভব হচ্ছে না, এই কথা বলে তাকে ফিরিয়ে দেওয়া। এই কথাটাই কবিতার লাইনে জানলাম। কিন্তু রবীন্দ্রনাথ, আমরা আগেই বলেছি, তিনি পড়ন্ত বেলায় বার্ধক্য জীবনে এসে মৃত্যু ভাবনায় তিনি ব্যস্ত ছিলেন, তখন এই কবিতাটি লিখেছেন। তাহলে রবীন্দ্রনাথ যখন মৃত্যু ভাবনায় ভেবেছেন, তখন তার মনে হয়েছে যে আমি এই অনেক সৃষ্টি করেছি, তাহলে আমি কি সঙ্গে নিয়ে যেতে পারবো? তখন তার মনের প্রশ্নের উত্তর পেয়েছে যে না, তুমি কিছুই নিতে পারবে না। সুতরাং এই যে কথাগুলো রবীন্দ্রনাথের মাথায় ধরা পড়েছে, সেটাই রূপকের মধ্য দিয়ে দেখা যাচ্ছে। আমরা অনেক কিছু সৃষ্টি করি, অর্জন করি, ধন সম্পত্তি, বাড়ি বাড়ি, কিন্তু মৃত্যুর মধ্যে দিয়ে যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আমাদের নেক্সট প্রজন্ম ছেলে মেয়েরা এই রেখে যাওয়া সম্পত্তি ভোগ করে, কিন্তু কিছুক্ষণের জন্য হলে তাদের বাবা মার এই লাশটাকে তারা রাখতে চায় না, সঙ্গে রাখতে চায় না, ঘরে রাখতে চায় না। আহ, কাউকে শ্মশানে পাঠানো হচ্ছে, কাউকে কবরে পাঠানো হচ্ছে, কাউকে অন্যান্য প্রক্রিয়ায় এই ঘর থেকে আহ, তাড়িয়ে দেওয়া হচ্ছে, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো তাত্ত্বিক একটি কবিতা রূপকের মধ্যে দিয়ে লিখেছে, এই জন্য এই কবিতাটাকে কি রূপক কবিতা বলা হচ্ছে। তাহলে তুমি এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা একটু লিখে নাও। আমি প্রশ্নটা বলবো। জি স্যার, বলেন। হ্যাঁ, রূপক কবিতা সংজ্ঞা দাও। রূপক কবিতার সংজ্ঞা দাও। সোনার তরী একটি সার্থক রূপক কবিতা, ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও, আলোচনা করো। সোনার তরী কবিতার রূপক কবিতা হিসেবে সোনার তরী সার্থকতা আলোচনা করো, এমনও বলতে পারে। রূপক কবিতা হিসাবে সোনার তরীর সার্থকতা, বা সোনার তরী একটি সার্থক রূপক কবিতা, ব্যাখ্যা করো, এমনও দিতে পারে। এরপরে আমরা কাজী নজরুলের সাম্যবাদী কবিতা নিয়ে কিছুটা আলোচনা করছি। কাজী নজরুল সাম্যবাদী কবিতাতে তিনি পৃথিবী পৃষ্ঠে যত মানুষ রয়েছে সকলেই সমান, কিন্তু আমরা দেখা যাচ্ছে এই কাজী নজরুলের এই সাম্যের বাণী শোনার আগ পর্যন্ত আমরা জানি আমরা ধর্মে ধর্মে বিভেদ রয়ে গেছে, বর্ণে বর্ণে বিভেদ রয়ে গেছে, উপর শ্রেণী নিচু শ্রেণী, ধনী দরিদ্রর মধ্যে পার্থক্য রয়ে গেছে। তাহলে এই যে পার্থক্য রয়ে গেছে আমাদের সমাজে, এই পার্থক্য ভুলে সকল মানুষকে ভাই ভাই হিসেবে গ্রহণ করতে হবে, এই আহ্বানটাই কাজী নজরুল আমাদের সাম্যবাদী কবিতাতে আহ্বান জানিয়েছেন। তাহলে সাম্যবাদী কবিতাটা হলো কি ধর্ম বর্ণ কি অর্থবিত্ত বৈভব এগুলো ভুলে সকলকে এক কাতারে আসতে হবে, সমান মনে করতে হবে, এই ধারণা থেকেই কাজী নজরুল সাম্যবাদী কবিতা লিখেছেন। এর ফলে মাইকেল মধুসূদনের বঙ্গভূমির প্রতি কবিতাটা
এটাও মূল বক্তব্যটা একটু শিখে রাখবে। মাইকেল মধুসূদন বঙ্গভাষার প্রতি যে মমত্ববোধ, যদিও তিনি বিদেশে থেকে সেখানে সাহিত্য চর্চা করেছে, প্রথম দিকে তিনি ইংরেজি সাহিত্য চর্চা করেছে, মাতৃভাষাকে ভুলে এই কথাটাও কিন্তু রয়ে গেছে। কিন্তু বঙ্গভূমিকে তিনি বিদেশে থাকলেও ভুলতে পারেনি। সেটার প্রতি তার যে ভালোবাসা, মমত্ববোধ, সেটি এই কবিতাতে উপস্থাপিত। আর কায়কোবাদের আরেকটা কবিতা ছিল আজান। এই আজান কবিতার প্রথম লাইনটা ছিল কেউই শোনালো মোর আজানের ধ্বনি। তাহলে এই কবিতা মধ্যে এই আজান সম্পর্কে, আজানের মর্মবাণী সম্পর্কে তিনি উপস্থাপন করেছেন কবিতার মধ্যে। তাহলে এটাও মূল বক্তব্যটা একটু শিখে রাখবে। তবে আমি প্রথম যে কবিতাটি নিয়ে আলোচনা করেছি রূপক কবিতা হিসেবে সনাতনী, এটা বেশি করে শিখে রাখবে, তাহলেই তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করা যায়। তাহলে আমি যে লেকচারের আলোচনাগুলো করলাম এরই মধ্যে দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, জরুরি প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কারো কোনো জরুরি প্রশ্ন আছে কিনা? আমি আবার তোমাদের পার্সেন্টেজ নিচ্ছি। তাসিন কোথায়? তাসিন তাসিন স্যার এখন নাই, তবে আমাদের এসিআর আছে বাসার। এসিআর বাসার? জি স্যার। আচ্ছা, তোমরা ওপেন ফর অল, কেউ যদি প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে পারো। যদি প্রশ্ন না করো তাহলে এরই মধ্য দিয়ে আমাদের ক্লাস শেষ হবে। সবাই ভালো থাকো। স্যার একটা কোশ্চেন ছিল। 7 তারিখে এই অ্যাসাইনমেন্টটা জমা দাও, প্রশ্নের উত্তরটা। ও আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি। কি প্রশ্ন করতে যাচ্ছিলে? জি স্যার, জি স্যার। স্যার আগামীকাল ক্লাস তো হবে না মনে হয়। না না, আমি আজকেই ক্লাস শেষ করে দিলাম। যে আচ্ছা স্যার, আজকেই তোমাদের পুরা কোর্স শেষ করে দিলাম। তবে তোমরা ওই একটা কথা একটু শুনে নাও, সেটা হলো প্রশ্ন আমি তোমাদেরকে গুগল ক্লাসরুমে শিডিউল দিয়ে দিয়েছি। শিডিউলের প্রশ্ন ওই আপলোডের টাইম আছে, তখনই আপলোড হবে। 9টায় আপলোডের টাইম দিয়েছি, আপলোড হবে 9টায়। 9টা থেকে তুমি দুপুর 2টা পর্যন্ত লেখার সময় পাবে। 2টার মধ্যেই তোমার কিন্তু সাবমিট করতে হবে। 2টার পরে যদি তুমি জমা দাও তাহলে এটা নাম্বারের জন্য কাউন্ট হবে না, এটা খেয়াল রাখবে তুমি। ঠিক আছে? তো সবাই জি ভালো স্যার। থাকো। স্যার একটা আর কোশ্চেন ছিল। মৌখিকের শিডিউলটা আমরা জানিয়ে দেবো, তোমাদের সঙ্গে শেয়ারের সঙ্গে আলাপ করে আমরা জানিয়ে দেবো। বলো কি প্রশ্ন ছিল? স্যার ওই ভাইবার ভাষার ব্যাপারে। স্যার ওই 20 নম্বরের ভাইবার। রেকর্ডিংটা অফ করে দিতে পারবা এখন?